ক্লাসে সবাইকে স্বাগত। নবম ও দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজও আমি তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা অবগত আছো যে গত ক্লাসে আমি তোমাদের অর্থাৎ ভূ প্রক্রিয়া অর্থাৎ যে ভূমির যে পরিবর্তন, এই পরিবর্তন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে কিন্তু বলেছি যে পৃথিবী সর্বদাই হচ্ছে পরিবর্তনশীল। এই পরিবর্তনটা মূলত দুই ভাবে সংঘটিত হয়। এক হচ্ছে ধীর পরিবর্তন আর দুই হচ্ছে আকস্মিক পরিবর্তন। আমি কিন্তু তোমাদের এই ধীর পরিবর্তনের যে বিভিন্ন যে প্রক্রিয়াগুলা, এগুলো তোমাদেরকে আমি বলেছি, যেমন বিচ্ছিন্ন ভবন, ক্ষয়ী ভবন, নগ্নি ভবন, অবক্ষেপণ এবং অপসারণ, এই সম্পর্কে তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। আজ আমি আকস্মিক পরিবর্তনের যে কারণগুলো আছে, বিশেষ করে তোমাদেরকে আমি ভূমিকম্প নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অর্থাৎ আকস্মিক পরিবর্তন কিন্তু দুইভাবে হয়, এক হচ্ছে ভূমিকম্প, দুই নাম্বার হচ্ছে অগ্ন্যুৎপাত। তাহলে দেখো যে আমরা যদি ভূমিকম্প নিয়ে আলোচনা করি, তাহলে দেখো প্রথমেই দেখতে হবে যে ভূমিকম্প কি, তারপরে হচ্ছে ভূমিকম্পের কারণ। আমি যে বিষয়গুলো আজ তোমাদেরকে বলবো সেগুলো হচ্ছে ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করো এবং ভূমিকম্পের ফলাফলই বা কি, এই ফলাফল নিয়ে আলোচনা করব। এছাড়াও আমি তোমাদেরকে যেমন সুনামি কি, সুনামি কেন সংঘটিত হয় এবং সুনামির ফলে মানে কি ধরনের প্রভাব পড়ে, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তোমরা তো নিশ্চয়ই জানো যে ভূমিকম্প জিনিসটা কি এবং মানে এটা হচ্ছে তোমাদের অনেকেরই এই বিষয়ে কিন্তু বাস্তব অভিজ্ঞতাও আছে। যেমন হচ্ছে অনেক সময় আমরা দেখি কি হঠাৎ এই ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে, কিছু সময়ের জন্য কেঁপে ওঠে। এই যে হঠাৎ কিছু সময়ের জন্য যে মানে এই ভূপৃষ্ঠটা কেঁপে ওঠা, এটাই হচ্ছে ভূমিকম্প। দেখো, যেটা হচ্ছে তোমাদের বইয়েও লিখেছে, যেমন হচ্ছে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ, এটা হচ্ছে প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূপৃষ্ঠের মানে এই যে যে ভূত্বকের এরূপ আকর্ষণ কম্পনকেই বলা হয় ভূমিকম্প। তাহলে আমি কিন্তু এটাই বলেছি যে এবং এই যে মানে হঠাৎ কেঁপে ওঠে, এটা কিন্তু কোনো মানব সৃষ্ট মানে কোনো কারণে কিন্তু হয় না, এটা হচ্ছে প্রাকৃতিক কারণেই এই হঠাৎই কেঁপে ওঠে। এটা হচ্ছে এই ভূকম্পন সাধারণত কয়েক সেকেন্ড স্থায়ী থাকে, আবার কিছু সময় পর পর অনুভূত হয়। অর্থাৎ এটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য কিন্তু স্থায়ী থাকে, কয়েক সেকেন্ড, এর স্থায়িত্বকাল মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করে। এই যে ভূমিকম্পটা অনেক সময় দেখা যায় কি মানে যে দিনে একবার দুবার বা অনেকবারও হতে পারে, কখনো কখনো কিন্তু এটা বারবারও অনুভূত হতে পারে। এ কম্পন কখনো অত্যন্ত মৃদু আকারের হয়, আবার কখনো কখনো প্রচণ্ড আকারের হয়। এই যে ভূমিকম্পটা, এই ভূমিকম্পটা আসলে পরিমাপ করতে হয় কিসের সাহায্যে?
এটা হচ্ছে রিক্টার স্কেলের সাহায্যে আমরা ভূমিকম্প পরিমাপ করি। দেখো অনেক সময় কিন্তু তোমরা দেখো যে ভূমিকম্প হলে বলা হয় যে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5 অথবা 5.5 অথবা 7.5, এইভাবে বলা হয়। অর্থাৎ যত মানে প্রচণ্ডভাবে যখন আঘাত করে তখন ভূমিকম্পর মাত্রাটাও কিন্তু বেড়ে যায়। এই ভূমিকম্পের তাহলে দেখো তাহলে হচ্ছে ভূমিকম্প কি, আমরা এটা দেখলাম যে এটা হচ্ছে প্রাকৃতিক কারণে কখনো কখনো বলে ভূত্বকের কঠিন যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা কি হঠাৎই কিছু সময়ের জন্য কেঁপে ওঠে, এই কম্পনটাকে বলা হয় ভূমিকম্প। আর এই ভূমিকম্পের কারণ হচ্ছে কি, এই যে ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণ কিছু প্রধান কারণ আছে, অর্থাৎ প্রধান কারণ হচ্ছে 2টি এবং কিছু অপ্রধান কারণও আছে। তাহলে দেখো অনেক সময় তোমাদের কিন্তু নৈর্ব্যক থেকে আসে যে ভূমিকম্পের প্রধান কারণ কয়টি। তাহলে ভূমিকম্পের হচ্ছে এই যে প্রধান কারণ হচ্ছে 2টি। এক হচ্ছে কি, তোমরা তো জানো যে এই যে পৃথিবীর উপরিভাগ, ওই যে পৃথিবীর যে উপরিভাগটা কতকগুলা ফলক বা প্লেট দ্বারা গঠিত। এইগুলোকে কি প্লেট বলা হয়? এগুলো হচ্ছে টেকটনিক প্লেট। এগুলো কতকগুলো টেকটনিক প্লেটের সাহায্যে কিন্তু, অর্থাৎ এই প্লেটের মাধ্যমে কিন্তু গঠিত। এই হঠাৎ যদি এই প্লেট সমূহের সঞ্চালন হয়, অর্থাৎ এই প্লেটগুলো কোনো কারণে যদি একটু স্থানচ্যুত হয়, একটু স্থানচ্যুত হলেই কিন্তু এই স্থানচ্যুত হওয়ার কারণে ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে এবং তখনই আমরা হচ্ছে ভূমিকম্পটা অনুভব করি। তাহলে এই কারণেই দেখো লিখেছে যে পৃথিবীর উপরিভাগ কতকগুলা ফলক বা প্লেট দ্বারা গঠিত, এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অর্থাৎ এই প্লেটগুলো যখনই তাদের স্থান একটু চ্যুত হবে তখনই কিন্তু ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে। আর এছাড়াও আরেকটা কারণ হচ্ছে আগ্নেয়গিরি যখন হয় তখন অগ্ন্যুৎপাত হয়। এই অগ্ন্যুৎপাতের ফলেও কিন্তু, অর্থাৎ অগ্ন্যুৎপাতের ফলেও এই প্লেটগুলা অনেক সময় কি হয়, স্থানচ্যুত হয়। অর্থাৎ এই প্লেট সমূহের মধ্যে একটা সঞ্চালন হয়, তখনই কিন্তু ভূপৃষ্ঠটা কেঁপে ওঠে। তাহলে কি, অর্থাৎ এটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছাড়াও যদি কোনো কারণে যদি এই ফলক বা প্লেটগুলা যদি স্থানচ্যুত হয় তাহলেও ভূমিকম্প হয়। আবার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলেও যদি এই প্লেট সমূহের স্থানচ্যুত হয় তাহলেও কিন্তু ভূমিকম্প হয়। অর্থাৎ এই 2টি কারণই হচ্ছে প্রধান। এছাড়াও আরো কিছু অপ্রধান কারণ আছে, যেমন হচ্ছে শিলাচ্যুতি বা শিলাতে হচ্ছে ভাঁজের সৃষ্টি। তা আমরা তো জানি যে শিলাচ্যুতি অর্থাৎ পৃথিবীর যে উপরিভাগটা যেটা শিলামণ্ডল, এটা হচ্ছে শিলা, বিভিন্ন শিলা দ্বারা কিন্তু গঠিত। তাহলে এই সব শিলাচ্যুতি অথবা শিলাতে যদি ভাঁজের সৃষ্টি হয় তাহলেও কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন হচ্ছে কি, কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিকম্প হয়। যেমন এইরকম একটা ভূমিকম্প 1935 সালে বিহারে এবং 1950 সালে আসামে এই কারণেই হচ্ছে ভূমিকম্প হয়েছিল। তাহলে অনেক সময় তোমাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো এইগুলো অবশ্যই মনে রাখবে, এই সালগুলো এবং কোথায়। অর্থাৎ 1935 সালে হচ্ছে বিহারে এবং 1950 সালে আসামে এই শিলাচ্যুতি বা শিলাতে ভাঁজের সৃষ্টির কারণে কিন্তু ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তারপরে দেখো, যেমন অপ্রধান কারণের মধ্যে দ্বিতীয় কারণটা হচ্ছে তাপ বিকিরণ। এই তাপ বিকিরণের ফলেও কিন্তু অনেক সময় ভূমিকম্প হয়। অর্থাৎ ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে অনেক সময় ভূমিকম্প হয়। অর্থাৎ ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয় এবং তার কারণেও হচ্ছে অনেক সময় ভূমিকম্প হয়। তাপ বিকিরণ। তারপরে হচ্ছে 3 নাম্বার ভূগর্ভস্থ বায়ু। তাহলে ভূগর্ভস্থ বায়ু এটা কি, অত্যধিক ভূগর্ভস্থ বায়ুগুলো কিন্তু অত্যধিক গরম, তাই না? এই কারণ হচ্ছে পৃথিবীর যে অভ্যন্তর ভাগ এখনো কিন্তু প্রচন্ড গরম।
অর্থাৎ এখনো কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। কাজেই ভূগর্ভস্থ বাষ্প পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচন্ড ভূকম্পন অনুভূত হয়, এটাও একটা কারণ। তারপরে হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা হ্রাস। অর্থাৎ ভূগর্ভস্থ যে চাপটা আছে এটা কোনো কারণে যদি বৃদ্ধি পায় অথবা কোনো কারণে যদি হ্রাস পায়, সেই কারণেও কিন্তু ভূমিকম্প হতে পারে। যেমন অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে কিন্তু ভূমিকম্প হয়। তারপরে হচ্ছে 5 নাম্বার, যেমন হিমবাহের প্রভাব। হিমবাহের প্রভাবের কারণে হচ্ছে ভূমিকম্প হয়। হঠাৎ করে হিমবাহ পর্বত গাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে এবং ভূমিকম্প অনুভূত হয়। অর্থাৎ এই যে কারণগুলো তোমরা দেখলে, তাহলে এই কারণগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। কারণ হচ্ছে কি, কারণ এই এই ভূমিকম্পটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মানে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় তোমাদের পরীক্ষাতে আসে যে ভূমিকম্পের কারণগুলো ব্যাখ্যা করো। অর্থাৎ একটা সৃজনশীল দিবে, হয়তো বলবে যে এই যে প্রাকৃতিক দুর্যোগটা এইটার নাম কি এবং এর কারণগুলো ব্যাখ্যা করো। তখন কিন্তু তোমার যদি তার উত্তর যদি হয় ভূমিকম্প, তাহলে ভূমিকম্পের কারণগুলো তোমাকে উল্লেখ করতে হবে এবং বইতে যেভাবে দেওয়া আছে অর্থাৎ প্রধান কারণ এবং অপ্রধান কারণ, এইভাবে তুমি যদি লেখো তাহলে তুমি ভালো একটা নম্বর পেতে পারো। তারপরে দেখো এই যে ভূমিকম্প, তাহলে বুঝতেই পারছো যে আমি বলছি যে এটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য অনুভূত হয় কিন্তু অনেক সময় প্রচন্ড ক্ষতি সাধন করে। তাহলে এই ভূমিকম্পের ফলাফলে কি হতে পারে আমরা একটু দেখি। দেখো, যেমন হচ্ছে ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের অনেক ধরনের পরিবর্তন ঘটে এবং বহু ধ্বংসলীলা সাধিত হয়। ঘরবাড়ি, ধনসম্পদ ও যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। এতে জীবনেরও ব্যাপক ক্ষতি হয়ে থাকে। নিচে ভূমিকম্পের ফলাফল, অর্থাৎ আমি তোমাদেরকে মানে কতকগুলো ভূমিকম্পের ফলাফল তুলে ধরব। যেমন 1 নাম্বার হচ্ছে ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধ্বংসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়। যেমন নদী অর্থাৎ যে পথে প্রবাহিত হচ্ছে অনেক সময় তার গতিপথটাই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প হয় তাতে পুরাতন ব্রহ্মপুত্র নদের তলদেশ কিছুটা উঁচু হয়ে যায়। ফলে নদীটি তার গতিপথ পাল্টে বর্তমানে যমুনা নদী দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তাহলে বুঝতেই পারছো যে এটাও কিন্তু যে এই ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পর্যন্ত পাল্টে যেতে পারে। এবং এই কথাগুলো তোমার কিন্তু খেয়াল রাখতে হবে যে 1787 সালে আসামে যে ব্যাপক ভূমিকম্প সংঘটিত হয়েছিল সেখানে কিন্তু ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে এখন কিন্তু বর্তমানে যে যমুনা নদী আছে এই পথে কিন্তু প্রবাহিত হচ্ছে। তারপরে দেখো 2 নাম্বার, ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্র তল উপরে উত্থিত হয়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। আবার কোথাও স্থলভাগের অনেক স্থান সমুদ্র তলে ডুবে যায়। 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। তাহলে বুঝতেই পারছো যে ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্র তল উপরে উত্থিত হয় অথবা পাহাড় পর্বত বা দ্বীপেরও সৃষ্টি হতে পারে। তাহলে তোমরা তো দেখলেই যে 1899 সালে ভারতের কচ্ছ উপসাগরের উপকূলে প্রায় 5000 কিলোমিটার স্থান সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়। তারপরে দেখো যে ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় এবং বা কখনো কখনো বন্ধ হয়েও যায়। নদীর গতিপথ বন্ধ হয়ে যেতে পারে। কখনো কখনো নদী শুকিয়ে যায়। আবার সময় সময় উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়। 1950 সালে আসামের ভূমিকম্পে দিবং নদীর গতি পরিবর্তিত হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে
যে এই যে কোন নদী, এটা হচ্ছে দিবং নদীর গতিপথ কত সালে, 1950 সালে, কোথায়, এটা হচ্ছে আসামের ভূমিকম্পে। তাহলে এই যে এই জিনিসগুলো হচ্ছে নদীর গতিপথ বন্ধ হয়ে যেতে পারে, নদীর মানে গতি পরিবর্তন হতে পারে, আবার কখনো কখনো নদী শুকিয়েও যেতে পারে। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আবার হচ্ছে সময় সময় উচ্চভূমি অবনমিত হয়ে জলাশয়েরও সৃষ্টি করতে পারে। তার মানে কি, ভূমিকম্পের ফলে অনেক ধরনের মানে পরিবর্তন হতে পারে। তারপরে দেখো যে ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বত গাত্র থেকে হিমানি সম্প্রপাত হয় এবং পর্বতের উপর শিলাপাত হয়। তাহলে এটাও কিন্তু একটা ভূমিকম্পের কারণে হয়। তারপরে দেখো ভূমিকম্পের ফলে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তাহলে এগুলো কিন্তু এই ভূমিকম্পের ফলেই হয়। কাজেই তোমরা অবশ্যই এই ভূমিকম্পের ফলাফল এই জিনিসটা কিন্তু তোমরা ভালোভাবে দেখবে যে ভূমিকম্পের ফলে কি কি হয়। এই যে ভূমিকম্পের ফলে অনেক সময় কিন্তু সুনামি হয়, এবং সুনামি যে মানে কি পরিমাণ ক্ষতি সাধন করে এগুলো কিন্তু তোমরা পড়লেই বুঝতে পারবে যে সুনামি অর্থাৎ। তাহলে এটা হচ্ছে দেখো এই যে সুনামিটা কি, এটা কেন হয় এবং এর ফলাফলই বা কি। দেখো সুনামি হচ্ছে এই যে সুনামি, এই শব্দটা হচ্ছে একটা জাপানি শব্দ সুনামি। দেখো এটা হচ্ছে ইংলিশে বলে হচ্ছে টি, প্রথমে একটা টি, তারপরে SUNAMI, অর্থাৎ এটা হচ্ছে সুনামি। দেখো এটা হচ্ছে সুনামি, বাংলাতে বলে সুনামি, কিন্তু এর সামনে একটা টি আছে, TSUNAMI, সুনামি। এটা হচ্ছে একটা জাপানি শব্দ। কি শব্দ? এটা হচ্ছে জাপানি। এটা হচ্ছে জাপানি শব্দ। তাহলে এই জাপানি শব্দ এবং এটার আবিধানিক অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে সমুদ্রের ঢেউ বা পোতাশ্রয়ের ঢেউ বলা হয়। অর্থাৎ সুনামির এটা হচ্ছে এ ভাষার অর্থ হচ্ছে, এটা হচ্ছে একটা জাপানি শব্দ এবং এটা হচ্ছে এর অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ বা বন্দরের ঢেউ বলা হয়। বন্দরে, কারণ যেহেতু এটা হচ্ছে সমুদ্র বন্দর অর্থাৎ বন্দরে, অর্থাৎ এটা এই যে সুনামিটা সংঘটিত হয় হচ্ছে সমুদ্রে। কাজে সমুদ্র বন্দরে যে ঢেউ ওঠে, অর্থাৎ ঢেউ এসে যে বন্দরকে আঘাত করে, অর্থাৎ এই কারণে হচ্ছে বন্দরের ঢেউ বলা হয়। এটা হচ্ছে যেহেতু মানে বন্দরটা হচ্ছে সমুদ্রের সাথে সম্পর্কযুক্ত, আর সুনামিটাও হচ্ছে সমুদ্রেই সৃষ্টি হয়, এই কারণে এটাকে বলা হয় পোতাশ্রয়ের ঢেউ বা বন্দরের ঢেউ। সুনামির পানির ঢেউ সমুদ্রের স্বাভাবিক ঢেউয়ের মতো নয়। অর্থাৎ আমরা তো অনেক সময় দেখি যে সমুদ্রের পাড়ে দাঁড়ালে কিন্তু দেখা যায় যে অনেক ঢেউ এসে পাড়ে এসে লাগে, তাই না? তাহলে এই যে ঢেউটা, এই ঢেউ আর সুনামির ঢেউ কিন্তু আসলে এক না। দেখো এটা সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বিশাল আকৃতির, অতি দ্রুত মানে ফুসে ফুলে ওঠা জোয়ারের মতো, যা উপকূল ও পার্শ্ববর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। এই যে সুনামির পানির ঢেউগুলা একের পর এক উঁচু হয়ে আসতেই থাকে, তাই একে ঢেউয়ের কি বলা হয়? এটা হলো ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন বলা হয়। অর্থাৎ এটাকে ওয়েভ ট্রেন বলা হয়। অনেক সময় যে ওয়েভ ট্রেন কি, ওয়েভ ট্রেন হচ্ছে সুনামি, অর্থাৎ সুনামিকে কিন্তু অনেক সময় ওয়েভ ট্রেন বা ঢেউয়ের রেলগাড়ি বলা হয়। সুনামি হলো, দেখো এটা হচ্ছে এই যে এটা কিভাবে হয়। সুনামি হলো পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। তাহলে এটা কেন সৃষ্টি হয়? তাহলে দেখো যদি সমুদ্রের মধ্যে যদি কোনো কারণে বা সমুদ্রের মধ্যে দেখো যে সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যদি ঘটে, তাহলে হচ্ছে এটা হচ্ছে অগ্ন্যুৎপাত যখন ঘটবে তখনই কিন্তু যে পানির নিচে কোনো পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ, ভূপাত ইত্যাদির কারণেও সুনামি হতে পারে।
তাহলে দেখো, এটা হচ্ছে যদি সমুদ্রের মধ্যে যদি আগ্নেয়গিরির অগ্নুৎপাত অথবা ভূমিকম্প হয়, তাহলে সেই কারণে কিন্তু সমুদ্রে এই মানে সুনামির সৃষ্টি হতে পারে। অথবা অথবা সমুদ্রের মধ্যে যদি কোনো কারণে হচ্ছে এই যে মানে পারমাণবিক বা অন্য কোনো বিস্ফোরণ ঘটানো হয় বা ভূপাত হয়, এ কারণেও কিন্তু সুনামি হতে পারে। সুনামির ক্ষয়ক্ষতি সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে সীমাবদ্ধ থাকলেও এর আশেপাশে সুনামির ধ্বংসাত্মক লীলা সংঘটিত হয়। তোমরা তো দেখেছো যে 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি সৃষ্টি হয়, একটা ভয়ঙ্কর একটা সুনামি সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে 2004 সালে 2004 সালের 26শে ডিসেম্বর 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরে যে সুনামি হয়, এই সুনামির কারণে এই মহাসাগরের আশেপাশের 14টি দেশে আঘাত করে এবং মারাত্মক একটি দুর্যোগ সৃষ্টি করে। তাহলে একটা মারাত্মক মানে এই যে সুনামিটা ভারত মহাসাগরে সংঘটিত হয়েছিল, কিন্তু এর আশেপাশের 14টা দেশে কিন্তু একটা ধ্বংসলীলা চালিয়েছিল, অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। তাহলে দেখো যে এই যে মানে সুনামি হলে কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়। আর এটা কেন হয় এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, যে সমুদ্রে যদি কোনো কারণে ভূমিকম্প হয় অথবা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয় অথবা সমুদ্রে যদি বড় ধরনের যদি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় বা যদি ভূপাত হয়, তাহলে সে কারণেও কিন্তু এই সুনামির সৃষ্টি হতে পারে। এবং সুনামি হলে ব্যাপক মানে তার আশেপাশের এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসলীলা সাধিত হয়। তোমরা অবশ্যই তাহলে এই সুনামি এবং হচ্ছে ভূমিকম্প, তাহলে ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ অবশ্যই দেখলে, ভূমিকম্পের ফলাফল এবং সুনামি কি এবং সুনামি কিভাবে সংঘটিত হয় এবং এর প্রভাবটা কেমন, এই জিনিসগুলো তোমরা অবশ্যই পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে তোমাদেরকে হচ্ছে আগ্নেয়গিরি বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আগ্নেয়গিরির প্রকারভেদ, এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতন শেষ করছি। খোদা হাফেজ।